বৃত্তীয় গতি অথবা আবর্ত গতি, ঘূর্ণন গতি। আমরা এখন যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে সম ঘূর্ণন গতি বা সমবৃত্তীয় গতি বা সম আবর্ত গতি। সম এই কথাটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে এই গতির যে মান, দ্যাট ইজ ম্যাগনিটিউড, সেটা কিন্তু সমান থাকবে সবসময়। এবার আসা যাক ঘূর্ণন। ঘূর্ণন, বৃত্তীয় বা আবর্ত, এই কথাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে একটা বৃত্তাকার পথে এই গতিটা সম্পন্ন হবে। তো বৃত্তীয় গতি জানতে গেলে আমাদের কোণ সম্পর্কে কিছু ধারণা রাখার দরকার আছে। কোণ, আমরা জানি যে কোণকে বিভিন্নভাবে পরিমাপ করা যায়, একটা ডিগ্রিতে, একটা রেডিয়ানে, আর সবচেয়ে বিজ্ঞানসম্মত উপায় হচ্ছে রেডিয়ান বা সার্কুলার মেজার বা বৃত্তীয় মান, কোণের বৃত্তীয় মান রেডিয়ান। আমরা জানি যে পাই রেডিয়ান, রেডিয়ান উপরে সি থাকে, ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এবং পাই একটি অমূলদ সংখ্যা যার মান 22/7 অথবা 3.14 এর কাছাকাছি। এখন আমরা যদি ধরা যাক আমরা জানি যে এটা একটা বৃত্তীয় চাপ, এই চাপের দৈর্ঘ্যকে আমরা এইচ দিয়ে প্রকাশ করলাম, আর এই চাপটি কেন্দ্রে যে কোণ সৃষ্টি করেছে সেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করলাম। যদি বৃত্তচাপের যে ব্যাসার্ধ রয়েছে সে ব্যাসার্ধকে যদি আমরা আর দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা জানি যে আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল টু আর থিটা। এইটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ, এবং বৃত্তীয় মানে কোণের মধ্যে সম্পর্ক। এবার যদি এই চাপের দৈর্ঘ্য খুব কম হয়, অর্থাৎ কম বলতে আমরা কি বুঝি, না চাপের দৈর্ঘ্য ব্যাসার্ধের তুলনায় অনেক অনেক কম, অর্থাৎ আর মাচ গ্রেটার দেন এস, আর অনেক বড় এস এর থেকে। মানে আমরা যদি এস বাই আর করি, আর বাই এস বাই আর করি, সেটা প্রায় শূন্যের সমতুল্য হবে, প্রায় শূন্যের সমতুল্য। এই মতো অবস্থায় আমরা জানি যে আমরা যদি এই কোণটা, ধরো এখানে আমরা কোণটাকে আঁকছি, এই কোণটা খুব ছোট হয়ে যায়, তাহলে দেখবে চাপটা একটা সরলরেখার তুল্য হয়ে যাবে, অর্থাৎ এটাকে সরলরেখার সাথে তুলনা করতে পারি, কারণ খুব কম। এখন আমরা এই কোণটাকে আমরা ডেল থিটা দিয়ে আমরা প্রকাশ করলাম, আর যে চাপটি এই কোণটিকে ধারণ করেছে তাকে আমরা ডেল এস দিয়ে আমরা যদি প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি ডেল এস ইজ ইকুয়াল টু
আর ইন্টু ডেল থিটা। এখন দেখা যাক এই কোণ, এটা কোন ধরনের রাশি, অর্থাৎ এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি। দেখো এখানে এস একটি বৃত্তচাপ যেটা আছে সেটা একটি ভেক্টর রাশি, কারণ তার একটা অভিমুখ আছে। সেই অভিমুখটা কোন দিকে না বৃত্তের সাথে সমকোণ বরাবর, খুব ক্ষুদ্র এবং তার জন্য বৃত্তের সাথে সমকোণ বরাবর এর অভিমুখ। আর তারও একটা নির্দিষ্ট অভিমুখ আছে, সেটা সুতরাং আমরা এটাও জানি যে কোনো বৃত্তচাপে কোনো একটি বিন্দুতে বৃত্তচাপের অভিমুখ বৃত্তচাপে স্পর্শক বরাবর, এটা স্পর্শক। স্পর্শক বা ট্যানজেন্ট, ওকে। এবং স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, এরা একজন আরেকটার সাথে সমকোণ। আর আমরা ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি যে দুটো ভেক্টর এক হতে পারে যদি আমরা ধরে নিই যে এটা স্কেলার ডেল থিটা, তাহলে ডেল এস কখনো আর এর সাথে সমান হতে পারে না, কারণ ডেল এস আর আর এর অভিমুখ ভিন্ন, তাহলে তারা কিভাবে সমান হবে? এবং আমরা যখন এটা বলছি এটা একটা ভেক্টর, তার মানে অবশ্যই থিটা একটা ভেক্টর, অর্থাৎ কোণ যেটা সেটা একটা ভেক্টর। তাহলে কোণের আমাকে দেখতে হবে যে কোণের অভিমুখ কোথায়। আমরা একটুখানি এটাকে যদি আমরা দেখি, এই ডেলেস এর অভিমুখ আমার যে অঙ্কন, সেই অঙ্কন অনুসারে এর অভিমুখ হচ্ছে আই ডিরেকশনে, এটার ডিরেকশন জে ডিরেকশন, দেখ ওয়াই অক্ষ বরাবর। আর যখন দুটো ভেক্টরের মধ্যে কোনো গুণের সম্পর্ক থাকে এবং গুণের ফলে যে গুণফলটা পাওয়া যাচ্ছে সেটাও যদি একটা ভেক্টর হয়, তাহলে আমরা জানি সেটা অবশ্যই সেটা একটা ক্রস প্রোডাক্ট হবে, অর্থাৎ ভেক্টর গুণ হবে। আমরা জানি যে ভেক্টরে দু রকম গুণ হয়, একটা ডট প্রোডাক্ট, একটা ক্রস প্রোডাক্ট। তো এখানে অবশ্যই ক্রস প্রোডাক্ট হবে। আর আমরা জানি যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কোনটা আগে আসবে বা কোনটা পরে যাবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ না। অর্থাৎ যেমন এ ইন্টু বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ, এটাকে আমরা বলি কমিউটেটিভ। কিন্তু এ মাইনাস বি নট ইকুয়াল টু বি মাইনাস এ, এটা কিন্তু কমিউটেটিভ না। সেরকম ভাবে গুণফলটা কিন্তু ভেক্টর গুণফলটা কিন্তু কমিউটেটিভ না। সুতরাং এটা আর আগে আসবে না থিটা আগে আসবে সেটা আমাদের কাছে বিচার করতে হবে। এখন দেখা যাক। তো আমরা জানি যে যদি আমরা এখানে খুব পরিষ্কারভাবে আই জে আছে, এটা আমরা জে ডিরেকশন, আমরা এখানে একটা পাচ্ছি আর যেটা আই ডিরেকশনে, তাহলে আই থেকে আই এর সাথে কে এর মাল্টিপ্লাই হলে আমরা জে ডিরেকশন পাবো। তার মানে ডেল থিটাটার ডিরেকশন অবশ্যই কে, আর আমরা জানি কে ক্রস আই ইজ ইকুয়াল টু জে। সুতরাং আমরা এখানে বলতে পারি কে হচ্ছে থিটার ডিরেকশন, আই হচ্ছে আর এর ডিরেকশন। সুতরাং আমাদের এইভাবেই এটাকে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি ডেল এস ইজ ইকুয়াল টু ডেল থিটা ক্রস আর, এটা হচ্ছে তার ভেক্টর রূপ। তাহলে একটা অ্যাঙ্গেলের বা কোণের ভেক্টর রূপটা আমরা পেলাম। এখন যে বস্তুটি এই বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে, আমরা ধরে নিলাম এটা খুব খুব ক্ষুদ্র অবকাশ মানে টাইম ডেল টি, বস্তুটি এখানে যখন ছিল তখন টি ইজ ইকুয়াল টু
0 ছিল, আর এখানে যখন এসছে তখন t ইজ ইকুয়াল টু ডেল টি, অর্থাৎ 0 থেকে ডেল টি এই সময়ের অবকাশে বস্তুটি কেন্দ্রে ডেল থিটা কোণ উৎপন্ন করছে। আর এই যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে ডেল এস। এটা ক্ষুদ্র অবকাশ বলে এটা একটা সরলরেখা ধরে নিতে পারি। এবার আমরা যদি ডেল এস কে ডেল টি দিয়ে আমরা যদি ভাগ করি, যেখানে লিমিট ডেল টি টেন্স টু 0, সেটাকে আমরা বলি ডিএস ডিটি, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, এবং সেটাকে আমরা বলি তাৎক্ষণিক বেগ অথবা তাৎক্ষণিক গতিবেগ। ঠিক একই রকম ভাবে লিমিট ডেল টি টেন্স টু 0, ডেল থিটা ডেল টি, এটাকে আমরা বলি ঘূর্ণন গতি, আবর্ত গতি। এটা ওমেগা বলে, ওমেগা, উচ্চারণ ওমেগা, দেখতে ডাব্লিউর মতন। তাহলে আমরা এখানে যদি আমরা এটাকে বসিয়ে দিই, ডেল এস ডেল টি ইজ ইকুয়াল টু ডেল থিটা ডেল টি ইন্টু ক্রস আর। যেহেতু বৃত্তচাপটি স্পর্শক বরাবর, তাই আমরা বলতে পারি বস্তুর স্পর্শ বরাবর গতিবেগ টি, ট্যানজেনশিয়াল, দ্যাট ইজ টি। স্পর্শ বরাবর গতিবেগ হচ্ছে ওমেগা ক্রস আর। এখন প্রশ্ন হতে পারে, যেহেতু সমবৃত্তাকার গতি তার মানে কি? দ্যাট ইমপ্লাইজ মড ওমেগা কনস্ট্যান্ট, ধ্রুবক। মড ওমেগা বা গতিবেগের মানটা ধ্রুবক। আচ্ছা, একটা কথা বলা হয়নি, আমরা দেখতে পেয়েছি আগেরটার যে ওমেগার অভিমুখ কে বরাবর। যখনই একটা বৃত্ত হয়, সে বৃত্তটা একটা তলের উপর অবস্থান করে, অর্থাৎ এই বৃত্তচাপ, এই সরলরেখা, এটা দিয়ে আমরা একটা তলকে রচনা করতে পারি, অর্থাৎ এটা একটা তলে অবস্থিত। সেই তলটা কোন তল? এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। আর ওমেগাটা কোন দিকে রয়েছে? কে ডিরেকশন, অর্থাৎ সেই তলের উলম্ব ভাবে অবস্থান করছে। এই কারণের জন্য আমরা থিটাকে বা কোণকে বা বৃত্তীয় গতিকে আমরা অক্ষীয় ভেক্টর। কেন অক্ষীয়? কারণ যে বৃত্তটা রয়েছে, ধরো এটা যদি বৃত্ত হয়, যেটা এক্স ওয়াই তলের মধ্যে অবস্থিত, তার কেন্দ্র হচ্ছে এটা, সে কেন্দ্রের ওপর অভিলম্ব এটা হচ্ছে কে ডিরেকশন, আচ্ছা জেড ডিরেকশন, এটা হচ্ছে এক্স ডিরেকশন, and this is y direction. এবং এটা y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এবং এটা হচ্ছে z অক্ষ। এটা হচ্ছে i, এটা হচ্ছে j, এটা হচ্ছে k।
বৃত্তটা কোন তলের অবস্থান করছে? এক্স ওয়াই তল, যে কারণের জন্য আর এর ডিরেকশন, এটা হচ্ছে ডেল এস এর ডিরেকশন, আর এটা হচ্ছে ডেল থিটার ডিরেকশন। আর ডেল এস, ডেল থিটা, এই তিনটে পরস্পরের উপর লম্ব। তো সমবৃত্তাকার গতি ক্ষেত্রে ওমেগার মানটা ধ্রুবক এবং ওমেগা ভেক্টরটাও ধ্রুবক। কেন? বৃত্তাকার পথে তার যখন ঘুরছে তখন প্রতি মুহূর্তে যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, যদি এখানে থাকে তখন তার গতিবেগের অভিমুখ স্পর্শক বরাবর, অর্থাৎ এরকম একটা ডিরেকশনে। যখন এখানে থাকছে তখন তার স্পর্শক বরাবর, অর্থাৎ তার সাথে লম্ব। যেহেতু গতিবেগের দিকটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই গতিবেগের মানটা সমান থাকলেও দিকটা পরিবর্তন হওয়ার জন্য গতিবেগের পরিবর্তন হচ্ছে। আমরা কিছুক্ষণ বাদে তা নিয়ে কিছু আলোচনায় আসব। কিন্তু এখানে আর এর গতিবেগ, আর এর অভিমুখ পরিবর্তন হচ্ছে, কারণ এখানে যখন ছিল আরটা এই ডিরেকশনে ছিল, যখন এখানে গেছে তখন এই ডিরেকশনে আছে, আর এর অভিমুখ পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু এই বৃত্তাকার যে তলটা রয়েছে তার কেন্দ্রের উপর লম্বের অভিমুখটা কিন্তু কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে দুটো অভিমুখ, এরা প্রত্যেকের সাথে লম্ব। ভিটি অ্যান্ড আর, অর্থাৎ স্পর্শীয় গতিবেগ এবং ব্যাসার্ধ, এরা কিন্তু সবসময় লম্ব আছে, কিন্তু উভয়েরই অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু তার সাথে ওমেগা কিন্তু পরিবর্তন হচ্ছে না, কারণ ওমেগা সবসময় ওই তলের উপর অভিলম্ব, যদি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির আবর্তনের উল্টো দিকে যদি এটা ঘুরতে থাকে, তাহলে আমরা জানি যে সেটা পজিটিভ, অর্থাৎ ধনাত্মক। কোনটা ধনাত্মক, এবং সেক্ষেত্রে তার ঘূর্ণন গতিও ধনাত্মক হবে, অর্থাৎ সবসময় সেটা ধনাত্মক এবং উপর দিকে অবস্থান করবে, জেড এর পজিটিভ ডিরেকশন বা জেড এর ধনাত্মক দিকের সাথে দিকে অবস্থান করবে। ওকে, তো সমবৃত্তাকার গতি মানে ওমেগা, আমরা বলতে পারি সমগ্র ওমেগাটাই ধ্রুবক, কনস্ট্যান্ট, তার মানও কনস্ট্যান্ট এবং অভিমুখও কনস্ট্যান্ট। এটা যদি কনস্ট্যান্ট হয়, আর তো তার মান সবসময় কনস্ট্যান্ট, এবং এরা প্রত্যেকের সাথে 90 ডিগ্রি করে আছে। আমরা জানি ওমেগা ক্রস আর ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু আর সাইন থিটা। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ওমেগা ইন্টু আর হবে। তাহলে আমরা ম্যাগনিটিউডের, আমরা তাদের মানের যে সম্পর্ক, সে সম্পর্কটাকে এইভাবে লিখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু ভি ট্যানজেনশিয়াল ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। এটা হচ্ছে মানের সম্পর্ক। যদি ওমেগা কনস্ট্যান্ট হয়, আর কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই ভি কনস্ট্যান্ট হবে। অর্থাৎ সমবৃত্তাকার গতির ক্ষেত্রে স্পর্শ অভিমুখে যে গতিবেগ আছে তার মান সর্বদাই ধ্রুবক। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা মাথায় রাখবে। স্পর্শক বরাবর তার যে মানটা সেটা কিন্তু সবসময় ধ্রুবক থাকে সমবৃত্তাকার গতিতে। এবার আসা যাক, বৃত্তাকার পথে পরিভ্রমণরত কোনো একটি বস্তু যখন তার মান অপরিবর্তিত রেখে দিকের পরিবর্তন ঘটাবে তখন কি হবে?
ভেক্টর হিসেবে এই হচ্ছে বৃত্তাকার পথে প্রথমে যখন এখানে ছিল তখন এটা t=0 ছিল, এখানে যখন এসছে তখন t=δ। যখন বস্তুটি এই অবস্থানে আছে, কেন্দ্র হচ্ছে এটা, যে কেন্দ্রের সাপেক্ষে এটা পরিভ্রমণ করছে, এখন এর অভিমুখ এখানে একটি লম্ব বরাবর, অর্থাৎ এই ডিরেকশনে, আর এখানে যখন আছে তখন এর সাথে লম্ব বরাবর, অর্থাৎ এই ডিরেকশন। তার মানে আমি এটাকে নাম দিলাম প্রাথমিক গতিবেগ v1, এটা হচ্ছে v2। একটু ভালো করে বোঝার জন্য আমরা ভেক্টর ডায়াগ্রামটাকে আলাদাভাবে আঁকছি। এই হচ্ছে v1 ছিল, আমরা v1টাকে এখানে স্থাপন করলাম। এটা v2 ছিল, v2টাকে আমরা এখানে স্থাপন করব, এবং উভয়েরই মান সমান। আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে মান মানে হচ্ছে সরলরেখার দৈর্ঘ্যটাই দ্বারাই আমরা মানকে প্রকাশ করি। তাহলে এই যে সরলরেখাটা ওই সরলরেখাটার সাথে সমান হবে, অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। যদি ড্রয়িং করি তাহলে এরকম। এখন এটা যদি θ° অ্যাঙ্গেল করে, তাহলে এটাও θ° অ্যাঙ্গেল করবে। এটা হচ্ছে v1, এটা হচ্ছে v2, আর এটা হচ্ছে, আমরা যদি ভেক্টরের ত্রিভুজ সূত্রকে আমরা যদি এখানে প্রয়োগ করি তাহলে আমরা বলতে পারি এটার ডিরেকশন এই ডিরেকশনে, এটার ডিরেকশন এই ডিরেকশনে। তাহলে এই ডিরেকশন সেটা হবে কি v2 - v1। ত্রিভুজ সূত্রে আমরা কি জানি, যে দুটি ভেক্টরকে যদি একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুর দ্বারা মানে এবং অভিমুখে যদি প্রকাশ করা হয়, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তার লব্ধি ভেক্টরকে প্রকাশ করবে। অর্থাৎ আমরা যদি এই দুটোকে অ্যাড করি তাহলে আমি এটা পাবো। দেখতেই পাচ্ছি যে আমরা দুটোকে অ্যাড করলে আমরা এটা অবশ্যই পাচ্ছি। তাহলে এই অ্যাঙ্গেলটা তখন কত হবে? এটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহুটার সাথে সমান। তাহলে এই কোণটা সমান হবে। এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা হবে হচ্ছে 90° মাইনাস θ/2। আমরা ল্যামির উপপাদ্য প্রয়োগ করে আমরা পাই মড v2 - v1 বাই sin θ = v2 আর v1 যে কোনো একটা আমি নিতে পারি বাই sin 90° মাইনাস θ/2। ধরা যাক v1 ম্যাগনিটিউড অফ তার মান, v2 তার মান আমরা v দিয়ে প্রকাশ করব, আর v2 মাইনাস v1 অর্থাৎ বেগের পরিবর্তন এর মান আমরা del v দিয়ে আমরা প্রকাশ করব। ওকে, আমরা এটাকে আমরা del v লিখলাম। এটাকে আমরা 2 sin θ/2
cos থিটা বাই 2। এটাকে আমরা লিখলাম ভি, আর এটাকে লিখলাম cos থিটা বাই 2। দুপাশ থেকে cos থিটা বাই 2 ক্যান্সেল করে দিলাম। সো ডেল ভি, সুতরাং ডেল ভি ইজ ইকুয়াল টু ভি 2 ইন্টু সাইন থিটা বাই 2। ধরা যাক থিটা টেন্স টু 0, অর্থাৎ কোণটা খুবই ক্ষুদ্র যদি কোণ হয়, তাহলে কি হবে? সাইন ডেল থিটা বাই 2, সাইন থিটা বাই 2 টেন্স টু থিটা বাই 2। আমরা জানি লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা বলতে পারি লিমিট x টেন্স টু 0 সাইন এক্স ইজ ইকুয়াল টু এক্স। সুতরাং আমরা এখানে প্রতিস্থাপন করে পাই এটি ইজ ইকুয়াল টু ভি ইন্টু 2 ইন্টু থিটা বাই 2। সো ডেল ভি ইজ ইকুয়াল টু থিটা। ডেল ভি, এটা হচ্ছে স্পর্শক বরাবর যে গতিবেগ। আমরা যদি এটা ক্ষুদ্র অবকাশ ডেলটির মধ্যে দিয়ে যায়, তাহলে আমরা বলতে পারি ভি ইন্টু থিটা বাই ডেলটি। এটাও কোণের পরিবর্তন, তাহলে আমরা এটাকে বলতে পারি অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ভি ইন্টু ওমেগা। এখন এই অ্যাক্সিলারেশনটা অভিমুখটা দেখা যায়। দেখো আমরা কোণটাকে খুব ছোট নিয়েছি, ধরো এই কোণটা যদি আমরা খুব ছোট করে নিই, তাহলে কি হবে? এই অভিমুখ এবং এটার অভিমুখ প্রায় একই রকম হয়ে যাবে, অর্থাৎ প্রায় তারা সমান্তরাল হয়েছে, এবং সেক্ষেত্রে এর অভিমুখটা কেন্দ্র বরাবর হবে, কারণ এটা থিটা বাই 2 শূন্যের সাথে সমান হয়ে যাবে। এবার এটার সাথে 0 ডিগ্রি মানে হচ্ছে দ্যাট মিনস 90 ডিগ্রি হয়ে যাবে, এটা এই দিয়ে চলে আসবে, দ্যাট মিনস কেন্দ্র অভিমুখী হয়ে যাবে। অর্থাৎ এই যে এটাকে আমরা তার জন্য বলি রেডিয়াল অ্যাক্সিলারেশন, কিন্তু কোন দিকে? না, কেন্দ্রের অভিমুখে, অর্থাৎ আর যে অভিমুখে আছে ঠিক তার বিপরীত অভিমুখে। তাই আমরা এখানে একটা মাইনাস ব্যবহার করব। তাহলে এখানে আমরা কি আছে, আমরা যদি এখানে ওমেগাটাকে ভিটাকে ওমেগা ইন্টু আর যদি আমি করি, তাহলে এটা ওমেগা স্কোয়ার আর হবে। কোন দিকে? আমরা এবার ভেক্টর সাইনটাকে দিচ্ছি এই, অথবা ভি স্কোয়ার বাই আর হতে হবে, ইন্টু আর ক্যাপ, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এই যে ত্বরণ, এই ত্বরণটাকে আমরা বলি কেন্দ্র অভিমুখের ত্বরণ। এই ত্বরণটাকে আমরা বলি সেন্টিপেটাল অ্যাক্সিলারেশন, অথবা কেন্দ্র অভিমুখে ত্বরণ। একটা জিনিস সবসময় মনে রাখবে, এই কেন্দ্র অভিমুখী যে ত্বরণ আছে, সেই ত্বরণটি শুধুমাত্র বস্তুর গতিবেগের অভিমুখী পরিবর্তন করে, এর মানে কোনো পরিবর্তন ঘটায় না। সেন্টিপেটাল অ্যাক্সিলারেশন বা কেন্দ্র অভিমুখে ত্বরণ শুধুমাত্র বস্তুর গতির অভিমুখ
পরিবর্তন করে। মানের কোনো পরিবর্তন করতে পারে। এবার আমরা তো জানি যে গ্যালেরিয়ান ট্রান্সফরমেশন, সেখানেও আমরা যে জিনিস আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে, যদি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে কি হয়, আমরা একটা সিউডো ফোর্স বা অলিক বলের সম্মুখীন হই। বা অলিক বল এর সম্মুখীন হয়। অলিক বল অর্থাৎ এই বলটা বাস্তবিকই নেই, কিন্তু যখন আমরা কোনো অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের মধ্যে ঢুকে যাই তখন এই বলটা অনুভব করি। আমরা জানি যে বল সবসময় এক জোড়াতে আসে, একটা রিয়াকশন একটা অ্যাকশন, কিন্তু অলিক বলের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আমরা তো দেখতেই পাচ্ছি যে যদি আমরা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে কোন নির্দেশতন্ত্র যদি তার যদি কোনো একটা ত্বরণ থাকে তাকে আমরা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলি। অর্থাৎ নির্দেশতন্ত্র যার সাপেক্ষে আমরা একটা বস্তুর গতীয় অবস্থানকে নির্ধারণ করি, গতীয় মান এবং তার অভিমুখকে নির্ধারণ করি, সেই গতীয় মান এবং অভিমুখ নির্ধারণকারী সেই বিন্দুটি তার যদি কোনো ত্বরণ থাকে তাহলে সেটাকে আমরা বলি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে আমার তার প্রয়োগটা কিসের। এখানে যখন একটা বস্তু বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে তখন কি হচ্ছে, তার অভিমুখে পরিবর্তনের জন্য সবসময় কেন্দ্রের দিকে একটা ত্বরণ ক্রিয়াশীল থাকছে, ফলে বস্তুটার উপর সবসময় একটা ত্বরণ কাজ করছে। আমি যদি এই বস্তুর ভেতরে অবস্থান করি, অর্থাৎ এই নির্দেশতন্ত্রের মধ্যে অবস্থান করি, তাহলে আমি একটি বল পাবো, অনুভব করব, যে বলটি নির্দেশতন্ত্রের যে ত্বরণ তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ বিপরীত দিকে। অর্থাৎ এখানে যখন আছি তখন আমার কাছে মনে হবে যেন এই অভিমুখে একটা বল প্রয়োগ হচ্ছে, ঠিক এখানে যখন আছি তখন আমাকে এই অভিমুখে বল প্রয়োগ করছে। এই বলটাকে আমরা এখানে আমরা কি পেয়েছি, এখানে আমরা সেন্টিপেটাল অ্যাক্সিলারেশন বা কেন্দ্র অভিমুখী ত্বরণ আমরা পেয়েছি। সেখান থেকে আমরা অবশ্যই বলটাকেও পেতে পারি এফ আর, অর্থাৎ সেটা কত, মাইনাস এম ওমেগা স্কোয়ার ইন্টু আর। তাহলে এখানে যে এটা ঠিক অপোজিট দিকে হলে সেটা হবে এম ওমেগা স্কোয়ার ইন্টু আর উল্টো দিকে, অথবা এম ভি স্কোয়ার বাই আর। এটাকে আমরা বলি অপকেন্দ্র বল।
অপকেন্দ্র বল, আগেরটা ছিল অভিকেন্দ্র বল, কেন্দ্র অভিমুখী বল বা অভিকেন্দ্র বল। হ্যাঁ, তাহলে আমরা যদি এই নির্দেশ তন্ত্রে অবস্থান করি তাহলে আমরা কি দেখব যে এরকম একটা বল আমাদের কাছে অভিমুখ কাজ করছে। যেমন ধরো তোমরা যদি কেউ সাইকেল চালাও, যখন টার্নিং হবে তখন দেখবে যেই এরকম পথে যদি টার্নিং করো তাহলে মনে হবে যেন তোমাকে এইদিকে ঠেলে দিচ্ছে। অথবা তোমরা যদি নাগরদোলায় চড়ো তাহলে দেখবে যদি এইভাবে ঘোরে তাহলে ঠিক উল্টো দিকে একটা বল অনুভব করবে, সেটা হচ্ছে অপকেন্দ্র। এবং যে কারণের জন্য আমরা ওরকম যখন ঘূর্ণন হয় তখন দেখি যে আমরা ওটা একটুখানি দূরে সরেছে। মানে ধরো এরকম ভাবে কোনো একটা টয় ধরো আছে, এরকম ভাবে আছে, কোনো একটা খেলনা রয়েছে, সেই খেলনাটা বাচ্চাদের অনেক সময় দেখবে এরকম খেলনা এরকম ঝোলানো ঝোলানো রয়েছে, যখন এটাকে ঘোরাতে শুরু করবে তখন দেখবে আস্তে আস্তে এটা এরকম না হয় একটা কোণ করতে শুরু করবে। কারণটা কি? কারণটা তার উপর একটা বল প্রয়োগ করছে, যে বলটা ওকে এইখানে নিয়ে আসছে। তো আমরা এখানে ওই রেফারেন্স ফ্রেমের আন্ডারেই কাজটা কিন্তু করব, তাতে আমাদের বুঝতে অনেক সুবিধা হয়। এবার আসা যাক আমাদের এটার ব্যবহারিক প্রয়োগটা কোথায়। আমরা যখন সাইকেল চালাই বা কোনো গাড়ির মধ্যে থাকি তখন যেন আমাদের মনে হয় কোনোটা যখন একটা রাস্তার বাঁকে যখন বাঁক নেয় তখন আমাদের মনে হয় যেন আমাদের ঠেলে দিচ্ছে ঠিক বাঁকের উল্টো দিকে। এবং গাড়িটির ক্ষেত্রেও কিন্তু সেই বলটা অনুভূত হয়। ধরো এরকম একটা বৃত্তাকার পথ, যখন কোন একটা গাড়ি সে বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে তখন তার উপর কি হবে, সে এইরকম একটা বল অনুভব করবে, সেটা হচ্ছে mv²/r। গাড়িটা এরকম একটা বল তার উপর যখন প্রযুক্ত হচ্ছে তবুও সে গাড়িটা বেরিয়ে যাচ্ছে না কেন? হ্যাঁ, আমরা প্রায় দেখি এরকম ভাবে গাড়ি পিছলে যায়, হ্যাঁ স্কিড করে, কিন্তু প্রাথমিক সবসময় স্কিড করে না কেন? কারণ আমরা ঘর্ষণজনিত যে বল আছে, যখন গাড়িটা এরকম ভাবে রয়েছে তখন তার উপর এই ডিরেকশনে একটা mv²/r বল প্রয়োগ করছে। ও যাতে স্কিড না করে যায় তাই টায়ার আর গাড়িটির মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করে। আমরা জানি ঘর্ষণ বলটা কিরকম হয়, এটা যদি mg হয় তার ওয়েট তাহলে এটা নর্মাল রিয়াকশন, তার ঘর্ষণ বল হচ্ছে F = μ×n, ঘর্ষণ গুণাঙ্ক F, এই মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আমরা এখানে বলতে পারি যে ঘর্ষণ বল হচ্ছে μ×mg, সেটা অবশ্যই mv²/r থেকে বড় হতে হবে বা সমান হতে পারে সর্বাধিক। তা আমরা সেখান থেকে আমরা কি বলতে পারি, v² less than μrg, so v is equal to less than or equal to √μrg, অর্থাৎ কোন একটা বাঁকে সর্বাধিক যে গতিবেগে, আনুভূমিক বাঁকে, রাস্তাটা অবশ্যই আনুভূমিক হতে হবে, বাঁকে সর্বাধিক যে গতিবেগ সে চলতে পারে। কিন্তু আমরা জানি যে হাইওয়েতে তো আস্তে করে গেলে চলবে না, তার জন্য হাইওয়ের ক্ষেত্রে বা রাস্তার বাঁকের সময় রাস্তাটা একটু কেন্দ্রের দিকে হেলানো থাকে, এটাকে আমরা বলি ব্যাংকিং। অর্থাৎ আমরা যদি রাস্তাটাকে কেটে আমরা একটু দেখি তাহলে অর্থাৎ তার একটা নতি থাকে, সেই আনতিটা কেন্দ্রের দিকে,
অর্থাৎ যে ডিরেকশনে এই ধরো রাস্তাটা আমরা যদি ক্রস সেকশন করি বা পাবো এরকম একটা। তো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলকে আমরা বলি ব্যাংকিং অ্যাঙ্গেল। বা এবার এখানে যখন বস্তুটি রয়েছে, আমরা প্রথমে যেটা ধরবো স্মুথ অথবা মসৃণ তলের উপর। মসৃণ তলে কি হবে, তখন তো আমাদের ঘর্ষণ বল কোনো ভাবে সাহায্য করতে পারবে না। তাহলে কি হবে, ধরো এখানে গাড়িটা রয়েছে, গাড়িটার উপর এই হচ্ছে mv²/r বল প্রযুক্ত হচ্ছে, এইভাবে তার ওজন অর্থাৎ mg কাজ করছে। আমরা এই সমস্ত বলগুলোকে তলের অভিমুখে এবং তলের উলম্ব অভিমুখে যদি আমরা উপাংশে ভাগ করি, এই হচ্ছে তলের অভিলম্ব বল, আর এটা তলের বরাবর। তাহলে কি পাবো, এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তাহলে এটা mg cos থিটা হবে। এটা mv²/r, তাহলে এটাও থিটা হবে অবশ্যই, mv²/r cos থিটা হবে। এদিকে mg sin থিটা হবে। তার মসৃণ তলে তো ঘর্ষণ নেই, তখন নর্মাল রিয়াকশন বা অভিলম্ব যে ইয়েটা রয়েছে সেটা কোনো কাজ করবে। তাহলে শুধুমাত্র mg sin থিটা ইজ ইকুয়াল টু mv²/r cos থিটা হতে হবে। সেখানে আমরা পাচ্ছি কি tan থিটা ইজ ইকুয়াল টু v²/r। এবার যদি আমরা অমসৃণ তল, মানে যেখানে ঘর্ষণ বর্তমান, সেটা যদি আমরা ধরি তাহলে কিরকম হবে, এখন এটা যদি থিটা হয়, এটা mg cos থিটা mv²/r mv²/r sin theta cos theta and mv²/r sin theta mg sin theta. This is normal reaction. তো নর্মাল রিয়াকশন বা অভিলম্ব প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে mg cos theta প্লাস mv²/r sin theta। তাহলে ঘর্ষণ বলটা এটা এইদিকে যাওয়ার চেষ্টা করবে, ওকে আটকাবে, তাহলে ও এই দিকে কাজ করবে। ঘর্ষণ বল F is equal to mu into mg cos theta plus mv²/r sin theta। আমরা ফাই ধরে নিলাম ঘর্ষণ কোণ। ফাই যদি ঘর্ষণ কোণ হয় তাহলে আমরা লিখতে পারি মিউ ইজ ইকুয়াল টু tan ফাই। তাহলে আমরা ঘর্ষণ বল F is equal to tan phi into mg cos phi cos theta plus mv²/r sin theta। তো অপকেন্দ্র বলের বিরুদ্ধে কে কে কাজ করছে, একটা mg sin theta আর একটা ঘর্ষণ বল।
তা এখানে কোন অভিমুখে এটা স্লাইড করতে পারে, সেটা হচ্ছে এই অভিমুখে, অর্থাৎ mv²/r cos θ এই অভিমুখে এটা পিছলে যেতে পারে। তাহলে কতক্ষণ পর্যন্ত যাবে না? যতক্ষণ পর্যন্ত এই বলটা এর থেকে বেশি হবে, অর্থাৎ mg sin θ প্লাস f গ্রেটার দেন mv²/r cos θ। তাহলে আমরা বলতে পারি mg sin θ plus f, that means f greater than or equal to mv²/r cos θ. So mg sin θ plus tan phi mg cos θ plus mv²/r sin θ greater than or equal to cos θ। উভয় পক্ষকে আমি m cos θ দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এটাকে m cos θ দিয়ে ভাগ করলে কি হবে? g tan θ, এটা tan phi থাকবে, কিন্তু ভেতরে পরিবর্তন হয়ে যাবে, m দিয়ে ভাগ করে দিচ্ছি, g cos m cos θ দিয়ে আমরা ভাগ করছি, সেটা g পড়ে থাকবে। এখানে থাকে m দিয়ে ভাগ করছি এবং sin cos θ দিয়ে ভাগ করছি, সুতরাং আমরা এটা tan θ থাকবে, greater than or equal to v²/r। এবার আমরা যদি v এর মান এর দিকে আমরা দেখি, r দিয়ে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করছি, rg tan θ প্লাস rg tan phi প্লাস v² tan θ tan phi is equal to v²। v²টাকে এই পাশে নিয়ে আসছি, rg into tan θ plus tan phi greater than or equal to v² into 1 minus tan θ into tan phi। So v² is equal to rg, equal to না, rg tan θ plus tan phi divided by 1 minus tan θ tan phi। v² rg tan θ plus phi, v less than or equal to rg tan θ plus phi। যদি একটা পেন্ডুলামকে আনুভূমিক বৃত্তাকার পথে, আনুভূমিক মানে এরকম ভাবে ধরা যাক, পেন্ডুলামকে আমরা এরকম একটা বৃত্তাকার পথে আমরা এটাকে ভ্রমণ করছি, তো এটা হচ্ছে তার অভিলম্বটা, ওই তলের উপর অভিলম্ব, আর এটা হচ্ছে যে বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এটা r ধরুন, আর এটা হচ্ছে l লেন্থ অফ দ্য স্ট্রিং, বা যে দড়ির সাহায্যে পেন্ডুলামটাকে ঝোলানো আছে সেই দড়িটির দৈর্ঘ্য। এবং এটা যদি থিটা ডিগ্রি কোণ করে, তাহলে আমরা বলতে পারি এই ডিরেকশনে হচ্ছে mv²/r, এইদিকে টেনশন বা দড়ির টান কাজ করছে, আর এইদিকে কাজ করছে পেন্ডুলামের ওজনটি।
এটা যদি থিটা ডিগ্রি কোণ করে তাহলে এটাও থিটা ডিগ্রি কোণ করবে, এটাও থিটা ডিগ্রি কোণ, একান্তর কোণ। তাহলে আমরা যদি টিটাকে আমরা যদি উপাংশে ভাগ করি তাহলে এই দিকে হবে টি কস থিটা, এই দিকে হবে টি সাইন থিটা। আমরা বলতে পারি টি সাইন থিটা is equal to mv square by r and t cos theta is equal to mg, so tan theta is equal to v square by r. এখন আমরা দেখি যে সাইকেল আমরা কখনো কখনো আমরা সাইকেলকে যখন আমরা কোনো একটা বৃত্তাকার পথে আবর্ত করি তখন আমরা একটু হেলে যাই, অভিলম্বের সাপেক্ষে কিছুটা হেলে যাই। এই হচ্ছে অভিলম্ব। আমরা যখন টার্নিং করছি, ধরো এই দিকে টার্ন করছি, তখন আমাদের কি হবে, আমরা কিছুটা সাইকেলটাকে এইরকম ভাবে করব। ধরা যাক সাইকেলের ওজনটি এই বিন্দু থেকে কাজ করছে, যেটা মাঝামাঝি মোটামুটি একটা জায়গা থেকে কাজ করবে, সেটা অবশ্যই অভিলম্ব বরাবর নিচের দিকে। আর যেহেতু এইরকম পথে পরিভ্রমণ করছে তাই এটা সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বলটা এই ডিরেকশনে কাজ করছে, আর এই দিকে ডিরেকশনে হচ্ছে ভূমির যে অভিলম্ব প্রতিক্রিয়া বল সেটা কাজ করছে। এটা হচ্ছে ভূমিটা, তা অভিলম্ব প্রতিক্রিয়া বল অবশ্যই এই দিকে কাজ করবে, এইদিকে mg কাজ করছে, এটা m v স্কয়ার বাই r কাজ করছে, কারণ এটা অলিক বলটা আসছে, কারণ এটা একটা অজড়ত্ব নির্দেশতন্ত্রে রয়েছে। তো এটা যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে তার মানে এটাও থিটা, কারণ এটা প্যারালাল, একটা একটার সাথে সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে r cos theta is equal to mg and r sin theta is equal to mv square by r. আমরা কিন্তু এখানে টায়ার এবং রাস্তার মধ্যে যে ঘর্ষণ বল সেটাকে আমরা কিন্তু কনসিডার করিনি। ঘর্ষণ বল কনসিডার করলে আগের মতনই আসবে, সেখানেও আমরা so tan theta is equal to v square by r. প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা একই জিনিস পাচ্ছি, tan theta is equal to v square by r. শুধুমাত্র একটা জিনিস মনে রাখার, এই যে কোণটা কিন্তু এটা অভিলম্বের সাথে কোণটা করে আছে, আর এখানে যে কোণগুলো করে আছে সেই কোণগুলো কিন্তু এটা অভিলম্বের সাথে কোণ করে আছে, আগের গুলো যেটা কোণ ছিল সেটা আনুভূমিক তলের সাথে কোণ করে আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আমরা নেক্সট আর একটা ভিডিও বানাবো, সেটা সার্কুলার মেকানিক্সের উপর।